আচ্ছা, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ঢাকা ওমেন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। তো তোমরা যেটা আমরা তোমাদের সাথে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা সাবজেক্টে তোমার দ্বিতীয় পত্রে যে দ্বিতীয় অধ্যায়টা আছে অর্থাৎ ব্যবস্থাপনার নীতি, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই চ্যাপ্টারের মোটামুটি অনেকগুলো টপিকস আমরা শেষ করেছি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে আদর্শ ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকা প্রয়োজন, হ্যাঁ, তাদের যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের যে তোমার দক্ষতাগুলো প্রয়োজন, সেই দক্ষতাগুলো নিয়ে আমরা পড়েছিলাম এবং তোমাদেরকে আমি পড়াও দিয়েছিলাম। তো তোমরা আশা করি বাসায় পড়েছো এবং খুঁটিনাটি যেগুলো তোমার পড়তে গিয়ে হয় বা একটু বুঝতে সমস্যা হয় সেগুলো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো এরপরে এরপরে যে প্রশ্নটা আছে, টপিকসটা আছে, সেটা হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা। অর্থাৎ তোমার একজন আদর্শ ব্যবস্থাপকের তোমার একটি প্রতিষ্ঠান চালানোর জন্য যে ভূমিকাগুলো তার থাকে, হ্যাঁ, সেই ভূমিকাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমার যতদূর মনে হয় যে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা, এটা তোমরা কি গত ক্লাসে কি আমি পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে? তোমরা পড়েছিলে এটা? মিস এটা কি পড়েছিলা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা এটাও আমরা পড়েছি, কমপ্লিট করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংগঠন, ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে সম্পর্ক। সংগঠন, ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা কিন্তু মোটামুটি একটা ভালো ইম্পর্টেন্ট টপিক। এটা, হ্যাঁ, এটা প্রায়ই তোমার পরীক্ষার সময় এটা প্রায়ই চলে আসে যে একটা প্রতিষ্ঠানে সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে কি সম্পর্ক রয়েছে ব্যাখ্যা করো। ঠিক আছে? তো তোমার সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে কিন্তু অবশ্যই তোমার সম্পর্ক আছে। ঠিক আছে? একটা প্রতিষ্ঠান চালাতে গেলে এবং মূল লক্ষ্যে পৌঁছাতে গেলে অবশ্যই তোমার এই তিনটা বিষয়ের মধ্যে যোগাযোগ করে এবং সমন্বয়ের মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠানটা চালাতে হয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসন একে অন্যের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। সংগঠন না থাকলে তোমার যেমনি ব্যবস্থাপনা বা তোমার প্রশাসনের অস্তিত্ব চিন্তা করা যায় না,
ঠিক তেমনি তোমার ব্যবস্থাপনা প্রশাসন ছাড়াও দেখা যাচ্ছে সংগঠন কখনোই তোমার চিন্তা করা যায় না, বা সংগঠনের অস্তিত্ব কখনোই সেখানে লাভ করা যায় না। হ্যাঁ, একটা থাকলে আরেকটা থাকতে হবে, এবং একটা না থাকলে আরেকটা কখনোই তোমার সেটার তোমার অস্তিত্ব চিন্তা করা যাবে না। তাই অনেকে তোমার এদের সবাইকে মানে এই যে তিনটা বিষয়, সংগঠন, ব্যবস্থাপনা, প্রশাসন, এই তিনটা বিষয়কেই তোমার সমার্থক হিসেবে গণ্য করে, একটা আরেকটা সমার্থক। তো যদি আমরা পরিভাষার দিক দিয়ে বিবেচনা করি তাহলে সংগঠন ও ব্যবস্থাপনার কিন্তু তোমার পৃথক পৃথক অস্তিত্ব আছে। হ্যাঁ, প্রশাসন ও ব্যবস্থাপনাকে ব্যবস্থাপনা পর্যায়ে বিবেচনায় পৃথকভাবে নির্দিষ্ট করা হলে, তার মানে কি প্রশাসন এবং ব্যবস্থাপনাকে যদি তোমার ব্যবস্থাপনা পর্যায়ে তুমি বিবেচনা করো তাহলে পৃথকভাবে নির্দিষ্ট করলে তখন সেই ক্ষেত্রে কি হবে, উভয়ের মধ্যেই তোমার একটা আলাদা আলাদা রূপ তোমার প্রকাশিত হবে, মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশিত হবে। হ্যাঁ, তো এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে যদি আমরা সম্পর্ক নিয়ে বা এই তিনটার মধ্যে আলাদা আলাদা কি ধরনের তোমার বৈশিষ্ট্য আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সংগঠন। হ্যাঁ, আমরা কিন্তু তোমরা এই সংগঠন শব্দটা বহুবার শুনেছো, এটার সাথে তোমরা পরিচিত। তো সংগঠন খুবই তোমার একটা পরিচিত শব্দ। প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির সুসংহত এবং সমন্বিত করার কৌশলকেই সংগঠন বলা হয়। আমি এর আগেও বুঝিয়েছিলাম যে সংগঠন মানে কি। সংগঠন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় উপকরণ এবং অমানবীয় উপকরণের মধ্যে তোমার একটা সম্পর্ক তৈরি করা এবং সমন্বিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যে পৌঁছে যাওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে গিয়ে সংগঠন। ঠিক আছে, প্রতিষ্ঠানের মানবীয় এবং অমানবীয় উপকরণের মধ্যে তোমার একটা সম্পর্ক নির্ধারণ করা এবং তোমার প্রত্যেক কর্মীকে তাদের স্ব দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং বন্টন করে দেওয়া এবং পারস্পরিক যোগাযোগ স্থাপন করার প্রক্রিয়াকে কি সংগঠন বলা হয়। ঠিক আছে, এখন সংগঠনকে তোমার যদি প্রাতিষ্ঠানিক অর্থে আমরা ধরি তাহলে বলবো যে এই সংগঠন হচ্ছে কতিপয় ব্যক্তির সংঘবদ্ধ সম্পর্কের কাঠামো। হ্যাঁ, তার মানে সংগঠন মানে কি তোমার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করাকেও কিন্তু সংগঠন বলা হয়। অর্থাৎ পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা, তারপরে তোমার দায়িত্ব কর্তব্য বন্টন করে দেওয়া, পারস্পরিক যে যোগাযোগ সেটা তোমার সৃষ্টি করা এবং তোমার বিভিন্ন সম্পদ উপকরণের মধ্যে একটা তোমার সম্পর্ক তৈরি, তারপরে তোমার সমন্বয় তৈরি, যাবতীয় কাজকেই কি বলা হচ্ছে তোমার সংগঠন বলা হচ্ছে। তাই সংগঠনে কতিপয় ব্যক্তি লক্ষ্য অর্জনের জন্য কি করে, একত্রে কাজ করে। তাহলে দেখো, ব্যক্তিবর্গের মধ্যে কেউ ঊর্ধ্বতন, তারপরে তোমার আবার কেউ কি অধস্তন হিসেবে কাজ করে এবং উভয়ের মধ্যেই কি তোমার সম্পর্ক থাকে, উভয়ের মধ্যেই একটা তোমার সম্পর্ক বিরাজমান থাকে। প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে কর্মকাণ্ড যত বাড়ে, ব্যবস্থাপনা পর্যায় বা তোমার স্তরও কি ততই তোমার বৃদ্ধি পায়। ঠিক আছে, প্রতিষ্ঠানের তোমার পরিসরটা বাড়ে কিভাবে, প্রতিষ্ঠানের তোমার দেখা যাচ্ছে কার্যপরিধি যদি বাড়ানো হয়, লেনদেন যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে কি আলটিমেটলি প্রতিষ্ঠানের স্তরগুলাও বেড়ে যাবে, প্রতিষ্ঠানের যে তোমার আয়তন, হ্যাঁ পরিসর, সেটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো সংগঠনের বা প্রতিষ্ঠানের উচ্চ স্তরে কর্মরত নির্বাহীদের কার্যকে প্রশাসন, তারপরে মধ্য এবং নিম্ন পর্যায়ে কর্মরত ব্যবস্থাপকদের কার্যকে তোমার ব্যবস্থাপনা নামে তোমার আখ্যায়িত করা
হয়। তো মানে বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠানের উচ্চ স্তরে যারা কর্মরত থাকবে নির্বাহীরা, তাদের কাজকে তোমার কি প্রশাসন বলা হচ্ছে, এবং মধ্য এবং নিম্ন পর্যায়ে যারা তোমার কাজ করবে তাদেরকে ব্যবস্থাপনা, সেই কাজগুলোকে ব্যবস্থাপনা হিসাবে বোঝানো হয়। আচ্ছা যাই হোক, সেটা আমরা পরের ধাপে আলোচনা করব। আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সংগঠন। কাজে সংগঠনের সংজ্ঞাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং একটা প্রতিষ্ঠানে তোমরা জানো যে ব্যবস্থাপনার যে কার্যাবলী সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য, এবং সেই ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে তোমার সংগঠন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাজ। ঠিক আছে, পরিকল্পনার পরেই কি সংগঠন। তাহলে এই সংগঠন ছাড়া কিন্তু প্রতিষ্ঠানের কাজ কখনোই কল্পনা করা যায় না। প্রতিষ্ঠান শুরুর পর থেকেই তোমার দেখা যাচ্ছে পরিকল্পনা করার পর থেকেই সংগঠনের কাজ সেখানে শুরু হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পারলাম। এবারে আসো 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যবস্থাপনা। দেখো, ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে আমি আগেই বলছি একটু আগে যে একটা প্রতিষ্ঠানের তোমার মধ্য পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে যারা কর্মরত থাকে এবং তাদের কাজগুলোকেই কি ব্যবস্থাপনা বলা হয়, এবং যারা ব্যবস্থাপনা করে তাদেরকে কি বলা হয়, ব্যবস্থাপক বলা হয়। তাদেরকে কি বলা হয়, ব্যবস্থাপক বলা হয়। তাহলে এই যে ব্যবস্থাপনার সংজ্ঞা, এটা তোমরা ভালো করে জানো, আমি এর আগেও পড়িয়েছিলাম যে একটা প্রতিষ্ঠানের উপকরণাদিকে তোমার সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপরে তোমার নেতৃত্ব দান, হ্যাঁ, তারপরে তোমার নেতৃত্ব দানের আন্ডারে কি তোমার এই যে সমন্বয় আছে, তারপরে তোমার প্রেষণা, ঠিক আছে, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ, এই যাবতীয় কার্যাবলীকেই কি বলা হয়, ব্যবস্থাপনা বলা হয়। ঠিক আছে, এটা তোমরা জানো, এর আগেও আমরা এটা বহুবার আলোচনা করেছি ব্যবস্থাপনার সংজ্ঞা। তো মানবীয় এবং বস্তুগত উপকরণ তোমার যতই উন্নত হোক না কেন, তোমার ব্যবস্থাপনা কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন যদি করা না হয়, তাহলে কিন্তু কার্যক্ষেত্রে কোনো ফল তুমি পাবা না, মানে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে, এখন ধরো প্রতিষ্ঠানে তুমি প্রতিষ্ঠানটা তুমি শুরু করলা, মূলধন বিনিয়োগ করলা, বিভিন্ন উপায় উপকরণ সেখানে আছে, মানবীয় উপকরণ আছে, অমানবীয় উপকরণ আছে, কিন্তু এগুলাকে তোমার সঠিকভাবে তো পরিচালনা করতে হবে, সঠিকভাবে চালাতে হবে। এখন যদি সঠিকভাবে পরিচালনা না করা হয় তাহলে তো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। কাজেই ব্যবস্থাপনা ছাড়া কিন্তু এটা সম্ভব না, ব্যবস্থাপনা ছাড়া এটা একটা প্রতিষ্ঠান পরিচালনা করা কখনোই সম্ভব না, এবং উপায় উপকরণ সম্পদ এগুলোর সঠিক ব্যবহারের জন্য অবশ্যই ব্যবস্থাপনা লাগবে। তাহলে তোমার দেখা যাচ্ছে উপকরণাদি তোমার কোথাও একত্রে থাকলেই কিন্তু সেটা তোমার মানে কি, এটা সংগঠন হয়ে যাবে না, সেখানে সেই উপকরণাদিকে তোমার সঠিকভাবে বন্টন করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা সঠিকভাবে বন্টন করে সেটার মধ্যে একটা কি সমন্বয় তৈরি, এবং তোমার ঠিকভাবে তোমার কি বলে এগুলাকে কাজে লাগানো, তাহলেই কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে। ঠিক আছে, এখন তোমার ব্যবস্থাপনা দেখা যাচ্ছে তোমার পরিকল্পনা করা হইলো, পরিকল্পনা পরপরই তোমার সংগঠিত করা হইলো, সংগঠনের পরে কি অবশ্যই কর্মী লাগবে। হ্যাঁ, প্রতিষ্ঠানে কর্মী আনতে হবে, কারণ কর্মী ছাড়া তো প্রতিষ্ঠানের অস্তিত্ব চিন্তা করা যায় না, কোনো কাজই চিন্তা করা যায় না। কাজে কর্মী সংস্থান করতে হবে। কর্মী সংস্থানের পরে কি সেখানে কর্মীদেরকে তোমার নির্দেশনা দিতে হবে কিভাবে তারা কাজ করবে, হ্যাঁ, মনিটরিং করতে হবে, তত্ত্বাবধান করতে হবে। তারপরে তোমার তাদের শুধু কাজ করাইলে হবে না, তাদেরকে কাজের মধ্যে কি উৎসাহ দিতে হবে, প্রেরণা দিতে হবে, তাদেরকে আর্থিক উৎসাহ দিতে হবে, অনার্থিক ভাবে তাদেরকে উৎসাহ দিতে হবে। ঠিক আছে, তারপরে তোমার সব আলটিমেটলি কি প্রতিষ্ঠানের পুরো কাজটার মধ্যেই সমন্বয় তৈরি করতে হবে। ঠিক আছে, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে হবে, এবং প্রত্যেকটা বিভাগ উপবিভাগের মধ্যে যোগাযোগ স্থাপন করতে হবে। হ্যাঁ, এবং লাস্টে কি তোমার একবারে পরিকল্পনা থেকে শুরু করে এই একেবারে নিয়ন্ত্রণ পর্যন্ত, হ্যাঁ, পুরা মানে কাজগুলো সঠিকভাবে তোমার হচ্ছে কিনা সেগুলো মনিটরিং করা, তত্ত্বাবধান করা, ঘুরে ঘুরে দেখা, এবং কোনো কাজে তোমার যদি ভুল হয় সেই কাজগুলোর ভুলগুলো ধরিয়ে দেওয়া, এবং ভুল
সবগুলো সংশোধন করার প্রক্রিয়াকে কি বলা হয়? তোমার নিয়ন্ত্রণ বলা হয়। নিয়ন্ত্রণ কাকে বলে? নিয়ন্ত্রণ মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের একেবারে পরিকল্পনা থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কাজগুলো সঠিকভাবে তোমার নিয়ন্ত্রণের আগ পর্যন্ত একবার কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তত্ত্বাবধান করা, ঘুরে ঘুরে দেখা, এবং তোমার কাজের সাথে পরিকল্পনার সাথে কাজের কতটুকু মিল আছে সেটা খতিয়ে দেখা, এবং ভুলগুলো তোমার কি ভুলগুলোকে সংজ্ঞায়িত করা এবং ভুলগুলোকে সংশোধন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাটাকেই কি বলা হয়? নিয়ন্ত্রণ বলা হয়। এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কি দেখা যাচ্ছে তোমার ব্যবস্থাপনার কাজটা পুরোপুরি ভাবে সমাপ্তি হচ্ছে। তাহলে এই যে পুরা প্রক্রিয়াটা এটা কিন্তু ব্যবস্থাপনা, এবং এই ব্যবস্থাপনা ছাড়া প্রতিষ্ঠানের তোমার কি লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব না। ঠিক আছে, কাজেই তোমার প্রতিষ্ঠানের শুরুতে যেমন তোমার সংগঠন প্রক্রিয়াটা আছে, ঠিক তেমনি তোমার একেবারে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই কিন্তু তোমার ব্যবস্থাপনা। ঠিক আছে, কাজেই সংগঠন না থাকলে কিন্তু তোমার কি সেখানে তোমার ব্যবস্থাপনা কিন্তু অর্থহীন। ঠিক আছে, আবার যদি তোমার ব্যবস্থাপনা তুমি সংগঠিত করে রেখে দিলা, হ্যাঁ, কিন্তু ব্যবস্থাপনা করলা না, তাহলে কিন্তু সেখানে সংগঠন করে কোনো লাভ নাই। হ্যাঁ, সংগঠনটা অর্থহীন হয়ে যাবে। কাজেই সংগঠন এবং ব্যবস্থাপনা উভয়ের মধ্যেই কি তোমার নিবিড় সম্পর্ক আছে। এবং আমি যেটা বলবো যে সংগঠন এটা যেমন একটা তোমার পার্ট, হ্যাঁ, তোমার একটা প্রতিষ্ঠানের, ঠিক তেমনি ব্যবস্থাপনাও কিন্তু একটা পুরো একটা বড় অংশ একটা প্রতিষ্ঠানের। আচ্ছা, ঠিক আছে। এরপরে যে তোমার 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রশাসন। প্রশাসনটা দেখো কি, এটাও তোমার কিন্তু একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তোমার ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে তোমার যে সকল ব্যক্তিবর্গ কাজ করেন তাদের কাজকেই কি বলা হয়? প্রশাসন বলা হয়। এবং যারা প্রশাসনিক কাজ করেন তাদেরকে কি বলা হয়? প্রশাসক বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে তোমার আমি যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে কিন্তু একজন তোমার লেখক উনি বলেছেন, একজন মনীষী বলেছেন যে যারা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করেন এবং যাদের অধীনে সংগঠন ও ব্যবস্থাপনা উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করে তাকেই তোমার প্রশাসন বলা হয়। তার মানে এখানে কি বলছে? বলছে যে একটা প্রতিষ্ঠানে যে সকল ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে কাজ করে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা, উদ্দেশ্য নির্ধারণ করা, পরিকল্পনা প্রণয়ন করা, এই উচ্চ স্তরের যে মানসিক কার্যাবলীগুলো যে সকল ব্যক্তি সম্পাদন করেন তাদেরকেই কিন্তু কি তোমার তাদের কাজগুলাকেই প্রশাসন বলা হয়। এবং প্রশাসনিক কাজ যারা করে তাদেরকেই কি প্রশাসক বলা হয়। ঠিক আছে, তাহলে এই প্রশাসনটা কিন্তু তোমার মানব দেহের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানের যে তোমার অর্থাৎ কি জ্ঞানকে কাজে লাগিয়ে যে কাজগুলা করা হয়, যেমন তোমার যে উদ্দেশ্য নির্ধারণ করা, নীতি নির্ধারণ করা, লক্ষ্য নির্ধারণ করা, ঠিক আছে, পরিকল্পনা, এইগুলা যাবতীয় কাজগুলো কি একটা মানসিক পর্যায়ের কাজ। ঠিক আছে, এগুলা কিন্তু মানব দেহের এজন্য মস্তিষ্কের সাথে তুলনা করা হয়, কারণ মস্তিষ্ক কি নির্দেশ করে এবং আমাদের বডি সেই অনুযায়ী কি নির্দেশনা পালন করে। ঠিক আছে, কাজেই শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গদের তোমার চালনা করে কিন্তু এই মস্তিষ্ক। এজন্য প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হচ্ছে। প্রশাসন তোমার প্রতিষ্ঠানে নীতি এবং উদ্দেশ্য ঠিক করে এবং তার বাস্তবায়নের জন্য দেখা যাচ্ছে ব্যবস্থাপনা ও সংগঠনের সহায়তা গ্রহণ করে। ঠিক আছে, সুতরাং আমরা অবশ্যই বলতে পারি যে সংগঠন, ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে কিন্তু অবশ্যই নিবিড় সম্পর্ক আছে। এবং এখানে অলিভার শেলডন উনি বলেছেন যে তোমার শিল্পের অংশ হিসেবে ব্যবস্থাপনা মূলধন এবং তোমার শ্রম থেকে আলাদা এবং এই 3টি প্রধান অংশে বিভক্ত। সেটা কি তোমার প্রশাসন, ব্যবস্থাপনা এবং সংগঠন, এই 3টা অংশে কিন্তু বিভক্ত। তাহলে তোমার মোটামুটি এটাকে আমরা কি বলবো যে সংগঠন না থাকলে যেমন ব্যবস্থাপনা তোমার কোনো কাজে লাগবে না, ঠিক তেমনি তোমার দেখা যাচ্ছে যদি প্রশাসন না থাকে তাহলেও কিন্তু সংগঠন এবং ব্যবস্থাপনা কোনো কাজে লাগবে না, অর্থহীন হয়ে যাবে। হ্যাঁ, কাজেই সর্বপ্রথম যে ধাপের কাজগুলো সেটা কিন্তু তোমার প্রশাসন। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে তোমার উদ্দেশ্য, নীতি, হ্যাঁ, তারপরে তোমার তোমার যে ছোট ছোট লক্ষ্যগুলা, পরিকল্পনা, এগুলা কিন্তু নির্ধারণ করে ফেলতে হবে। ঠিক আছে, এটা
এটা হচ্ছে প্রশাসনের কাজ। তারপরে সেই প্রশাসন যখন এগুলা নির্ধারণ করে তোমার দিক নির্দেশনা দিয়ে দিবে, তখন সেই তোমার এই পরিকল্পনা বলো, নীতি, উদ্দেশ্য এগুলাকে বাস্তবায়ন করবে কে? ব্যবস্থাপনা। ঠিক আছে, ব্যবস্থাপনা এগুলাকে বাস্তবায়ন করবে এবং তোমরা ব্যবস্থাপনার কার্যাবলীগুলো জানো। তো ব্যবস্থাপনা এগুলা যে তোমার বাস্তবায়ন করবে, ঠিক আছে, ঠিক মানে ঠিক সেই কারণে ব্যবস্থাপনাকে কি বলা হয়? তোমার মানব দেহের চোখের সাথে তুলনা করা হয়। ব্যবস্থাপনাকে কিন্তু মানব দেহের চোখের সাথে তুলনা করা হয়, কারণ প্রশাসন যখন দিক নির্দেশনা দিবে তখন সেই দিক নির্দেশনাকে বাস্তবায়ন করবে কে? তোমার ব্যবস্থাপনা। কিভাবে? তোমার প্রশাসন হচ্ছে মস্তিষ্কের মতো, ঠিক আছে, এবং মস্তিষ্ক বডির যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেগুলোকে চালনা করে। সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি দেখা যাচ্ছে তোমার যে ব্যবস্থাপনা তোমার চালিত করছে, ঠিক আছে, প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী চালিত করছে প্রতিষ্ঠানকে। এই জন্য এবং তোমার ব্যবস্থাপনকে চোখ কেন বলা হচ্ছে? যে ব্যবস্থাপনা তোমার চালনা করছে, তারপরে তোমার তত্ত্বাবধান করছে, ঘুরে ঘুরে দেখছে যে তোমার কাজগুলো সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা, ঠিক আছে। এই জন্য ব্যবস্থাপনাকে মানব দেহের চোখের সাথে তুলনা করা হচ্ছে। এরপরে আসো সংগঠন। সংগঠনকে কিন্তু মানব দেহের তোমার বাহুর সাথে তুলনা করা হয়। সংগঠনকে মানব দেহের বাহুর সাথে তুলনা করা হয়, কারণ দেখা যাচ্ছে ব্যবস্থাপনা যখন তোমার সংগঠন কিন্তু তোমার নিম্ন স্তরের যে পর্যায়, সেই নিম্ন স্তরের পর্যায়ের কাজ, এবং ব্যবস্থাপনা যখন অর্ডার দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু সংগঠন কাজ করছে, ঠিক আছে, একদম ফিল্ডে সংগঠন কাজ করছে। কাজেই সংগঠন হচ্ছে একটা মানব দেহের বাহুর মতো, ঠিক আছে। তো ব্যবস্থাপনা যখন অর্ডার দিচ্ছে, সেই সংগঠন কি কাজগুলো করছে ফিল্ডে গিয়ে। তো ব্যবস্থাপনাকে যেরকম তোমার চোখের সাথে তুলনা করা হয়, ঠিক তেমনি তোমার সংগঠনকে বাহুর সাথে তুলনা করা হচ্ছে, কারণ বাহু দিয়ে আমাদের তোমার একটা আমাদের দেহে যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ বাহু আছে, সে আমরা কাজগুলো কি আমাদের হাত দিয়ে করি, ঠিক আছে। ঠিক তেমনি ব্যবস্থাপনাও যখন তোমার অর্ডার দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে, সেইগুলো তোমার মেনে সংগঠন কাজ করছে। এজন্য সংগঠনকে দেখা যাচ্ছে একটা মানব দেহের তোমার বাহুর সাথে তুলনা করা হচ্ছে। এবং এখন যে কথাগুলো বললাম এগুলো কিন্তু অবজেক্টিভ হিসেবে পরীক্ষায় আসে, ঠিক আছে, যে সংগঠনকে মানব দেহের কিসের সাথে তুলনা করা হয়? বাহুর সাথে তুলনা করা হয়। ব্যবস্থাপনাকে কিসের সাথে তুলনা করা হয়? যে চোখের সাথে তুলনা করা হয়। তারপর তোমার প্রশাসনকে কিসের সাথে তুলনা করা হয়? মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। এগুলা কিন্তু ভালোভাবে পড়বা, ঠিক আছে। বাসায় এটা পড়া থাকবে তোমাদের, অবশ্যই তোমরা এটা বাসায় ভালো করে পড়বা, এবং এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো আসে। তো আমি উপরোক্ত আলোচনা থেকে তোমাদের কাছে এটাই বলবো যে প্রশাসনের কাজ যেরকম তোমার মস্তিষ্কের ন্যায় নীতিগুলোকে নির্দিষ্ট করে, ঠিক তেমনি তোমার কি ব্যবস্থাপনাও প্রশাসনের সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমার প্রতিষ্ঠান চালনা করে, এবং তোমার ব্যবস্থাপনার দিক নির্দেশনা অনুযায়ী সংগঠন কি কাজ করে, ঠিক আছে। কাজে এই তিনটাই কি পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টুডেন্টরা, তোমরা কি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বাসায় পড়া থাকলো। আজকে তাহলে তোমার এই পর্যন্তই। আমি তোমাদের ইয়েটা একটু নেই, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি।